ষষ্ঠ শ্রেণীর সমস্ত ছাত্রীরা তোমাদেরকে বাংলা ক্লাসে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছো। দেখো, তোমাদের বাংলা যে কথামুকুল বই আছে, টেক্সট বইটা, তার থেকে আজকে আমি তোমাদেরকে পড়াবো সেটা হচ্ছে পরাজিত এভারেস্ট। রচয়িতা হলেন নৃপেন্দ্র কৃষ্ণ চট্টোপাধ্যায়। এই সম্পর্কে আজকে দেখো এই পরাজিত এভারেস্ট নিয়ে আলোচনা করব। তো প্রথমেই লেখক সম্পর্কে একটু জেনে নিই। লেখক নৃপেন্দ্র কৃষ্ণ চট্টোপাধ্যায়। ওনার জন্ম 1905 সালের 15ই জানুয়ারি। 15ই জানুয়ারি উনি জন্মগ্রহণ করেন। বিশিষ্ট শিশু সাহিত্যিক ও প্রবন্ধকার হিসাবে তার খ্যাতি রয়েছে। এই লেখক বিভিন্ন গল্প, উপন্যাস, বিজ্ঞান প্রভৃতি নানা বিষয়ে তার পারদর্শিতার পরিচয় দিয়েছেন। অনুবাদক হিসেবেও ওনার বিশেষ খ্যাতি রয়েছে। অনুবাদক ছিলেন তিনি। রানী রাসমণি, দাদা ঠাকুর, দুই ভাই, সাত পাকে বাঁধা, উত্তর ফাল্গুনী প্রভৃতি যে চলচ্চিত্র, এগুলোর চিত্রনাট্য উনি রচনা করেছেন। এগুলোর আকাশবাণীতে দীর্ঘদিন তিনি অনুষ্ঠান পরিচালনা করেছেন। গল্প দাদু রূপে দীর্ঘদিন তিনি আকাশবাণীতে বিভিন্ন অনুষ্ঠান পরিচালনা করেছেন। তার রচিত গ্রন্থগুলির মধ্যে মজার গল্প, সোনার ভারত, মহিয়সী মহিলা, আবার শতাব্দীর সূর্য প্রভৃতি রয়েছে উল্লেখযোগ্য। 1963 খ্রিস্টাব্দে ওনার জীবনাবসান হয়। এরপর দেখো এই পরাজিত এভারেস্ট এই রচনা সম্পর্কে বলি। এখানে রয়েছে একটা অভিযান কাহিনী, এই সম্পর্কিত প্রবন্ধ। এটা পৃথিবীর উচ্চতম যে গিরিশৃঙ্গ মাউন্ট এভারেস্ট, সুদূর অতীতকাল থেকে কিন্তু এটি মানুষের কাছে রহস্য এবং একটা কৌতূহলের জায়গা। 19বিংশ শতাব্দীর মাঝামাঝি এই শৃঙ্গের পরিমাপ করেন রাধানাথ শিকদার। এই শৃঙ্গের পরিমাপ করেন। তারপর থেকে মানুষের নিরন্তর প্রয়াস চলে আসছে, যেটা এভারেস্টের শৃঙ্গ জয় করার। এই একটা নিরন্তর প্রয়াস চলছিল। অবশেষে কি হলো না, তেনজিং নোরগে এবং এডমন্ড হিলারি সর্বপ্রথম এই শৃঙ্গ জয় করে ইতিহাস রচনা করলেন। তাদের যে দুঃসাহসিক অভিযান কাহিনী, সেটাই এই প্রবন্ধে আলোচিত হয়েছে। কিভাবে অভিযান করলেন তারা, তার যে একটা রোমাঞ্চকর একটা ঘটনা। আমরা জানি এই পথ অতি দুর্গম, অথচ বেশ একটা রোমাঞ্চ মিশে রয়েছে এই অভিযানের সাথে। তো সেই কাহিনী এখন আমরা এই প্রবন্ধের মধ্যে দিয়ে জানব। কিভাবে তেনজিং নোরগে, এডমন্ড হিলারি সর্বপ্রথম এই শৃঙ্গ জয় করলেন, বা এখানে সর্বপ্রথম কিভাবে পা রাখলেন, সেই ঘটনা আমরা এখন জেনে নেব। আমি চলে যাচ্ছি এখন মূল প্রবন্ধে। 19বিংশ শতাব্দীর মাঝামাঝি সময়টা ভারতে ব্রিটিশ সরকারের সার্ভে অফিস। তখন এই অফিসের কর্মকর্তারা হিমালয়ের বিভিন্ন শৃঙ্গের উচ্চতা অঙ্ক কষে বার করতে ব্যস্ত। একদিকে আসাম, আর একদিকে আফগানিস্তানের সীমানা। এই দীর্ঘ 2000 মাইল ব্যাপী পড়ে রয়েছে হিমালয়, চির তুষারে ঢাকা, চির রহস্যময়, দুর্গমতার দুর্গ দিয়ে ঘেরা। আমরা জানি এই পথ অতি দুর্গম, অতি ভয়ানক, প্রতিটি পদে পদে রয়েছে আশঙ্কা, বিপদ। কিন্তু এর সঙ্গে রয়েছে একটা অস্বাভাবিক একটা
আনন্দ, একটা রোমাঞ্চ একটা মনের মধ্যে রয়েছে। এই পথ অতিক্রম করতে যে একটা অভিজ্ঞতা, এই পথ অতিক্রম করার অভিজ্ঞতা, তার মধ্যে কিন্তু বেশ রোমাঞ্চ মিশে রয়েছে। প্রতিটি মুহূর্তে রয়েছে ভয়, কিন্তু তার সাথে এই একটা কৌতূহল মিশে রয়েছে। তারপরে দেখো, এই বিরাট পার্বত্য অঞ্চলের মধ্যে কত যে পাহাড়, কত শৃঙ্গ, তার হিসাব তখনও পর্যন্ত মানুষ খুঁজে বার করতে পারেনি। তাই সার্ভে অফিসে তখন চলেছে হিমালয়ের বিভিন্ন শৃঙ্গের জন্য। একজন বাঙালি বৈজ্ঞানিকের ওপর সেই ভার পড়ে। সেই বৈজ্ঞানিকের নাম রাধানাথ শিকদার। অঙ্ক কষতে কষতে তিনি আবিষ্কার করলেন সেই 15 নম্বর শৃঙ্গটির উচ্চতা 29,002 ফুট, পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বত শৃঙ্গ। ভূতপূর্ব সার্ভেয়ার জেনারেল স্যার এভারেস্টের নামে সেই নামহীন 15 নম্বর পর্বতশৃঙ্গের নাম হল এভারেস্ট। বিজ্ঞানের বিস্ময়কর প্রয়াসের সঙ্গে সঙ্গে পাশ্চাত্য জাতিদের মনে জেগে উঠল এক অপূর্ব অ্যাডভেঞ্চারের স্পৃহা, জ্ঞানের সুতীব্র পিপাসা। আকাশ, সাগরের তলায়, পৃথিবীর ওপর কিছুই থাকবে না তার অজানা। মানুষ হবে অপরাজেয়। আকাশের যে স্তরে গিয়ে মেঘেরা যায় ঠেকে, মানুষ সে স্তরের ওপরেও গিয়ে উঠল। সাগরের চির অন্ধকার গর্ভে যেখানে জন্ম নেয় তরঙ্গের মহাবেগ, মানুষ তার তলায় গিয়ে মাপল সেই তরঙ্গের মহাবেগকে। আবিষ্কার করল চির অন্ধকারময় সাগরের নিম্নতম ভূমিকে। অর্থাৎ মানুষ কি পারে না, সমস্ত দিকে তার বিচরণ, যে বিজ্ঞানের যে আবিষ্কার, দেখো মানুষ কিন্তু যে সাগরের একেবারে গভীরে অতলে সেখানে চলে যাচ্ছে, সেখানে গিয়েও তারা পরিমাপ করছে। তারপর দৃষ্টি এসে পড়ল এভারেস্টের উপর। মানুষের পদচিহ্ন যেখানে পড়ে, অর্থাৎ এতদিন এখানে কোনো মানুষ এই এভারেস্টের উপরে পা রাখতে পারেনি। সেই স্থান হলো তাদের লক্ষ্য। অভিযান শুরু হলো। অভিযাত্রী দল চললেন জয়যাত্রায়। কত প্রাণ বলিদান করলো, কত ব্যর্থতায়, অর্থাৎ কি বারবার মানুষ চেষ্টা করেছে, নিরন্তর প্রয়াস চালিয়ে গেছে, কিন্তু মানুষ কি হয়েছে, বিফল হয়েছে। তাতে তারা হাল ছাড়েনি, তারা আবারও চেষ্টা করেছে। কেন না, এই যে একটা কৌতূহল রয়েছে, একটা রহস্য, সেই কৌতূহল থেকে কিন্তু মানুষ নিরন্তর প্রয়াস চালিয়ে গেছে। এমনি করে অভিযাত্রীদের প্রয়াসে একদিন সার্থক হলো অভিযান। উত্তুঙ্গ এভারেস্ট মানুষের চরম চিহ্ন বুকে ধরল, অর্থাৎ মানুষ এই এভারেস্টে পা দিলেন। তারই শৃঙ্গে উঠল মানুষের বিজয় নিশান। 1953 সাল কর্নেল হান্ট একবার অভিযাত্রী দলের অধিনায়ক। এই দলে ছিলেন ভারতের অধিবাসী তেনজিং। বহু অভিযানের অভিজ্ঞতা আছে তার। নিষিদ্ধ দেশ তিব্বতের পথে অভিযান চালিয়ে বহুবার চালিয়েছিলেন উনি। তারপর নেপালের পথে শুরু হয়, এবারেও নেপালের পথে চললেন। রাজধানী কাঠমান্ডু থেকে এলেন নামচে বাজারে, তারপর সেখান থেকে থায়াংগকের দিকে। নামচে বাজারে এসে অভিযাত্রীরা কয়েকদিনের জন্য বিশ্রাম করলেন। তারপর সেখান থেকে তার যাত্রা শুরু হলো থায়াংগকের দিকে। তিনি 3 সপ্তাহ তিনি অপেক্ষা করে রইলেন, কারণ হিমালয়ের তুহিন প্রকৃতির সঙ্গে অভিযাত্রী আর শেরপাদের নিজেদের অভ্যস্ত করে তুলতে হয়। তাছাড়া এখান থেকেই শুরু হয় পথ ঘাট জরিপ করে দেখা, নতুন কোনো ভালো পথ খুঁজে পাওয়া যায় কিনা, সামনের পথের অবস্থা কীরকম, পরবর্তী তাবু কোন জায়গায় স্থাপন করা সম্ভব হবে, এইসব এখান থেকেই নির্ধারিত হয়। সব বন্দোবস্ত হয়ে গেল। তারপরে আবার যাত্রা শুরু হলো। দুর্গম পথ, অজানা পথ, মৃত্যু ছায়াঘন পথ। মৃত্যুঞ্জয় বীর না হলে এ পথে এগোনো যায় না। সত্যি অদম্য মনোবল না থাকলে কিন্তু এই পথে কেউ পাড়ি দিতে পারবে না। একদল আরোহণের
পদে পদে নিজের হাতে বরফ কেটে ধাপ তৈরি করে সেই খাড়া পথ উঠতে তাদের দুজনেরই মেরুদণ্ড যেন একেবারে ভেঙে পড়তে লাগলো। তার উপর তারা ভীত হয়ে দেখলেন তাদের অক্সিজেন যন্ত্রে অক্সিজেন প্রয়োজনীয় মাত্রার চেয়ে অনেক কম নেওয়া হয়েছে। অনেকটা উচ্চতা, সেখানে যতটা পরিমাণ অক্সিজেন প্রয়োজনীয় ছিল ওনারা দেখলেন যে তার থেকে কিন্তু কিছুটা কম রয়েছে। তখন বাধ্য হয়ে তারা কি করলেন না কম মাত্রায় অক্সিজেন নিতে লাগলেন। কতটা কষ্টকর দেখো। সেদিন 27,800 ফুট উঁচুতে তাঁবু ফেলা হলো। এর আগে এত উঁচুতে আর কখনো তাঁবু ফেলা হয়নি। এই তাঁবুতে কোনো রকমে একজন মানুষ ধরে, তাই থাকার মতন করে তেনজিং আর হিলারি সেই ছোট তাঁবুতে রাত কাটাবার ব্যবস্থা করলেন। সঙ্গে যে সাহায্যকারী দল এসেছিল তারা ফিরে গেল। তেনজিং আর হিলারি সেই তুষার নিরে কম্পিত বুকে রাত প্রভাতের অপেক্ষায় রইলেন। এভারেস্টের চূড়ান্ত বরফ গলা হিমের রাত্রিতে চারিদিকে রহস্যময় মহানীরবতা, তার মধ্যে দুটো মানুষ ঘুমিয়ে। এই যে দেখো একটা অভিজ্ঞতা, এই যে একটা রোমাঞ্চকর একটা ব্যাপার। চারিদিকে একেবারে নিস্তব্ধতা, নীরবতা, সেখানে কি না কতটা উঁচুতে দুটো মানুষ রয়েছেন। রাত্রি প্রভাত হলো, তুষারের মেরে তাঁবুর ফাঁক দিয়ে তেনজিং বাইরে চেয়ে দেখলেন পরিষ্কার স্বচ্ছ এক অপরূপ সুন্দর প্রভাত। তুষারে তুষারে ঝলমল করছে সে অপরূপ সৌন্দর্য, বর্ণনার অতীত। নিচে বহু দূরে থিয়াংজি বৌদ্ধ মঠটা দেখা যাচ্ছে, যেন সাদা কাপড়ের উপর ছোট একটা কালো দাগ। কতটা উঁচু দেখো, সেখান থেকে মনে হচ্ছে যেন সেই মঠটা মনে হচ্ছে ছোট্ট একটা কালো দাগের মতো, মনে হচ্ছে সাদা কাপড়ের ওপরে ছোট্ট একটা যেন কালো দাগ, এতটাই উঁচু। 29শে মে ভোর 6টা বাজতে তেনজিং আর হিলারি শেষ অভিযানের জন্য সজ্জিত হয়ে বেরিয়ে পড়লেন। ইভান্স আর বুদিলো এই পথ দিয়ে গিয়েছিল, বরফের পথ কেটে। তেনজিং আর হিলারি বেরিয়ে দেখেন সে পথের চিহ্ন কোথাও নেই। গুঁড়ো গুঁড়ো তুষারে সে পথ আবার ঢাকা পড়ে গিয়েছে। নতুন করে বরফ কেটে সিঁড়ি তৈরি করে উঠতে হবে। সেই উচ্চতায় দেহ ও মনের এমন অবস্থা হলো যে উড়াল তোলবার শক্তি ও ইচ্ছা পর্যন্ত থাকে না। এমনকি মনের মধ্যে ছেয়ে আসে পরিপূর্ণ একটা বিস্মৃতি। কে তারা? কেন সেখানে এসেছেন? এই ধরনের বিচিত্র এক উন্মাদনার পূর্বাভাস পেয়ে বসে তাই সজাগ চেষ্টায় দেহ ও মনকে প্রতি পদক্ষেপে জাগিয়ে রেখে এগোতে হয়। দেখো কিরকম একটা অবস্থার মধ্যে বলছে যে যখন দেখো কোড়াল তোলবার শক্তি পর্যন্ত এখানে থাকে না, সেই উচ্চতায় দেহ ও মনের এমন একটা অবস্থা হয় যে একেবারে শক্তিহীন হয়ে পড়েন তারা। বলছে মনের মধ্যে ছেয়ে আসে পরিপূর্ণ বিস্মৃতি। কে তারা? কেন সেখানে এসেছেন? এই ধরনের বিচিত্র এক উন্মাদনার পূর্বাভাস পেয়ে বসে তাই সজাগ চেষ্টায় দেহ ও মনকে প্রতিটি পদক্ষেপে জাগিয়ে রেখে এগোতে হয়, মনোবল সঞ্চয় করতে হয় এই দুর্গম পথে জলযাত্রার জন্য। তারপর দেখো 9টার সময় তারা দক্ষিণ চূড়ায় এসে উঠলেন। সেখান থেকে এভারেস্টের মূল চূড়া হলো আর 8 মাইল মাত্র। সেখানে এসে মিনিট 10 তারা একটু বিশ্রাম করলেন। মুখ থেকে অক্সিজেন নেবার জন্য মুখোশটা খুলে ফেললেন। দেখলেন বিশেষ খুব একটা অসুবিধে হচ্ছে না। অক্সিজেন যন্ত্রের দিকে চেয়ে তারা একেবারে ভীত হয়ে উঠলেন। কেন না অতটা উচ্চতায় ওঠার জন্য যে পরিমাণ অক্সিজেন দরকার ছিল ততটা অক্সিজেন কিন্তু সেখানে ছিল না, অনেকটাই কম ছিল। যে বলেছি দেখো যেটুকু অক্সিজেন আছে তা মোটেও কিন্তু পর্যাপ্ত নয়। স্বাভাবিক মাত্রায় যদি নেওয়া হয় তাহলে চূড়ায় পৌঁছতে সেখানে ফুরিয়ে যাবে, তারপর ফিরে আসাটা কিন্তু অত্যন্ত কষ্টকর হয়ে যাবে। তখন তারা হিসেব করে অক্সিজেনের মাত্রা কি করলেন না কমিয়ে দিলেন। তাতে অবশ্য নিঃশ্বাস নিতে একটু অসুবিধে হতে লাগলো, কিন্তু দুর্জয় পণ তাদের মধ্যে যে
বললাম অদম্য মনোবল না থাকলে কখনো এই পথে পাড়ি দেওয়া যায় না এবং সফল হওয়া যায় না। যেটা ব্যাপার সেটা হচ্ছে সফল হওয়া যায় না, তাই তো? তো দেখো, যখন ওই অক্সিজেনের মাত্রাটা কমিয়ে দিলেন, একটু কমিয়ে দিলেন, তখন কী হচ্ছিল ওনাদের? না নিঃশ্বাস নিতে কিছুটা কষ্ট হচ্ছিল, তাতেও কিন্তু ওই যে মনের জোরটা ছিল সেই জোর নিয়ে ওনারা কী করলেন না এগিয়ে চললেন। তারা সব অসুবিধা সত্ত্বেও উপরে গিয়ে যাতে দাঁড়াতে পারে এরকম একটা মনোবল তৈরি করলেন। সেখান থেকে সেই ৮ মাইল পথ অতিক্রম করতে ২.৫ ঘন্টা লাগলো। 11:30টার সময় তেনজিং এভারেস্টের চূড়ায় গিয়ে উঠলেন। তারপর হিলারিকে কী করলেন না হাত বাড়িয়ে তাকে তুলে নিলেন। 50 বছর ধরে মানুষের যে অবিরাম অবিশ্রান্ত যে একটা সাধনা, সেদিন কি হলো না সেটা জয়যুক্ত হলো, সেদিন সেটা সফল হলো। তাহলে এই যে পরাজিত এভারেস্টকে জয় করার যে একটা অভিজ্ঞতা, সেটাই কিন্তু এই প্রবন্ধে বর্ণিত হয়েছে। লেখক নৃপেন্দ্র কৃষ্ণ চট্টোপাধ্যায় অত্যন্ত দক্ষতার সঙ্গে দেখো উনি তুলে ধরেছেন এই অভিযানের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার কথা, কতটা দুর্গম, কতটা কষ্টকর, অথচ মানুষই কিন্তু পেরেছে সেই যে অপরাজিত বা অপরাজেয় যে জায়গাটা মানুষ এতদিন যেখানটায় উঠতে পারেনি, সেই দক্ষতাটা বা সেই সাফল্যটা তারা কী করেছে না অর্জন করছে। যেটা ছিল এতদিন অধরা, সেই জায়গাটাকে তারা কী করলো না সে জায়গাটাতে উঠে সেখানে সফল হয়ে কী করলেন, তারা দেখিয়ে দিলেন যে মানুষ পারে। ঠিক আছে, মানুষের যদি মনোবল থাকে, বিশ্বাস থাকে, তাহলে মানুষ সব কিছুই করতে পারে। তাহলে দেখো এই যে প্রবন্ধটা রয়েছে, খুব ভালো করে তোমরা এটা পড়বে। প্রতিটি ছোট ছোট তথ্য এর মধ্যকার প্রতিটি ছোট তথ্য সম্পর্কে খুব ভালো করে জানবে, দেখবে, সেগুলো তোমরা মনে রাখার চেষ্টা করবে, অত্যন্ত খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে, তাহলেই অবশ্যই তোমাদের মনে থাকবে। তারপরে রয়েছে দেখো কিছু শব্দ এবং তার অর্থ, সেগুলো একটু আলোচনা করছি আমি। যেমন রয়েছে দুর্গম, অর্থাৎ কি না যেখানে গমন করা অত্যন্ত কষ্টসাধ্য, তাই তো? জরিপ মানে পরিমাপ, জরিপ অর্থাৎ পরিমাপ। স্পৃহা অর্থাৎ মনের যে ইচ্ছা, সেটা হচ্ছে স্পৃহা। তারপর বলেছে দেখো অ্যাডভেঞ্চার অর্থাৎ দুঃসাহসিক একটা অভিযান, ঠিক আছে? তারপর অপরাজেয় অর্থাৎ যাকে পরাজিত করা যায় না, অপরাজেয় মানে যাকে পরাজিত করা যায় না। তারপর অভিযান মানে দুঃসাহসিক একটা যাত্রা। উত্তুঙ্গ অর্থাৎ উঁচু, তাকে বলা হয় উত্তুঙ্গ। নিশান মানে পতাকা। তুহিন অর্থাৎ বরফ। শেরপা যারা পাহাড়ে উঠতে দক্ষ বা পটু, তাদেরকে কি বলা হয়? শেরপা। বন্দোবস্ত অর্থাৎ ব্যবস্থা করা। মৃত্যুঞ্জয়ী যে মৃত্যুকে জয় করেছে তাকে বলা হয় মৃত্যুঞ্জয়ী। আরোহণ অর্থাৎ ওঠা, তাকে বলা হয় আরোহণ। উন্মাদনা মানে কি? পাগলামি। আর পূর্বাভাস অর্থাৎ আগাম যে বার্তা, তাকে বলা হয় পূর্বাভাস। দুর্জয় অর্থাৎ যাকে জয় করা কঠিন। অবিরাম অর্থাৎ অনবরত, তাকে বলা হয় অবিরাম। অবিশ্রান্ত অর্থাৎ যার বিশ্রাম নেই, সেটা হচ্ছে অবিশ্রান্ত। তাহলে খুব ভালো করে তোমরা দেখবে দুর্গম এভারেস্ট জয় করার যে কাহিনী রয়েছে, তা ছোট করে তোমাদের এই প্রবন্ধের মধ্যে দিয়ে তুলে ধরা হয়েছে। খুব ভালো করে তোমরা এটা করবে, এই শব্দার্থগুলো জানবে। তার সাথে সাথে দেখবে শেষের দিকে কিছু প্রশ্ন রয়েছে, তোমরা এই প্রবন্ধটা পড়লেই প্রশ্নগুলো খুব সহজেই পাবে। খুব ভালোভাবে বাড়িতে সবাই তৈরি হবে। আজকে এই পর্যন্ত, পরের অংশ নিয়ে পরবর্তী ক্লাসে